আজকে চলুন একটা দারুণ গল্পে ডুব দেওয়া যাক। এমন একটা গল্প যেখানে খুব সাধারণ একটা প্রশ্ন আমাদের মহাবিশ্বকে দেখার চোখটাই পুরোপুরি পাল্টে দিয়েছিল। এটা বিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত একটা তত্ত্বের পেছনের আসল কাহিনী। সবকিছু শুরু কিন্তু হয়েছিল এই একটা প্রশ্ন থেকে। ভাবুন তো, 1895 সালের কথা। 16 বছরের এক কিশোর ভাবছে। একটা শিশুসুলভ প্রশ্ন মনে হতে পারে, তাই না? কিন্তু এই আপাত নিরীহ প্রশ্নটাই ছিল সেই স্ফুলিঙ্গ, যা থেকে পরে রীতিমতো দাবানল ছড়িয়ে পড়বে পদার্থবিজ্ঞানের দুনিয়ায়। ভাবতে পারেন, শুধু একটা প্রশ্ন, আর তাতেই কিনা স্যার আইজ্যাক নিউটনের প্রায় 200 বছরের অটল সাম্রাজ্য নড়ে ওঠার জোগাড়। এটা ছিল একটা প্রতিষ্ঠিত ধারণার বিরুদ্ধে এক তরুণের চিন্তার লড়াই। তো আইনস্টাইনের এই বিপ্লবের গল্পটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, মানে আইনস্টাইনেরও আগের পৃথিবীতে। তখন পদার্থবিজ্ঞানের রাজা ছিলেন একজনই, স্যার আইজ্যাক নিউটন। আর তার কথাগুলো ছিল যেন বাইবেলের মতো, চূড়ান্ত সত্য। নিউটনের দুনিয়াটা, বুঝলেন, মূলত 3টে বড় পিলারের ওপর দাঁড়িয়েছিল। এক, মহাকর্ষ, মানে সোজা কথায় দুটো জিনিসের ভর থাকলেই তারা একে অপরকে টানবে। 2, আলো। নিউটন বলতেন আলো হলো ছোট ছোট কণার স্রোত। আর 3 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, নিউটনের আপেক্ষিকতাবাদ, যা বলতো যে কোনো গতি আসলে আপেক্ষিক। কিন্তু এই যে নিউটনের নিখুঁত সাজানো গোছানো দুনিয়া, এখানেই আস্তে আস্তে একটা ফাটল দেখা দিতে শুরু করলো। কিছু নতুন আবিষ্কার এমন সব প্রশ্ন তুলে ধরছিল যা নিউটনের নিয়মের সাথে ঠিক খাপ খাচ্ছিল না। তৈরি হচ্ছিল একটা বিরাট প্যারাডক্স। আর এই সব কিছুর কেন্দ্রে ছিল একটাই জিনিস, আলো। প্রথমে হাইগেন্স বললেন আলো নাকি কণা নয়, তরঙ্গ। তারপর এলেন টমাস ইয়ং, তার বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দিয়ে প্রায় দেখিয়েই দিলেন যে হ্যাঁ, আলো আসলেই তরঙ্গের মতো। কিন্তু আসল যে মোড়টা এলো সেটা 1887-এ, একটা পরীক্ষা যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো, শব্দ চলার জন্য যেমন বাতাস দরকার, বা জলের ঢেউয়ের জন্য জল, যে কোনো তরঙ্গের জন্যই তো একটা মাধ্যম লাগে, তাই না? বিজ্ঞানীরাও এটাই ভাবলেন, আলো যদি সত্যিই তরঙ্গ হয় তাহলে মহাশূন্যের ভেতর দিয়ে ওটা আসে কিভাবে? এই ধাঁধার সমাধান হিসেবেই তারা একটা জিনিস কল্পনা করে নিলেন, লুমিনিফেরাস ইথার, একটা অদৃশ্য কাল্পনিক মাধ্যম। তো এই ইথার জিনিসটা আছে কি না সেটা প্রমাণ করার জন্যেই দুই বিজ্ঞানী, মাইকেলসন আর মোরলে, একটা দারুণ পরীক্ষা সাজালেন। কিন্তু মজার ব্যাপার হলো, তাদের পরীক্ষাটা স্পেকট্যাকুলারভাবে ফেল করলো। আর সেই ব্যর্থতাই হয়ে গেল বিজ্ঞানের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য। পরীক্ষা থেকে দুটো পরিষ্কার সিদ্ধান্ত বেরিয়ে এলো। এক, এই যে ইথার বলে একটা কাল্পনিক মাধ্যমের কথা ভাবা হচ্ছিল, ওটা আসলে নেই। আর 2, এবং এটাই ছিল আসল বোমা, আলোর গতি সবসময় সবার জন্য একদম এক, কনস্ট্যান্ট। আপনি স্থির থাকুন বা চলুন, আলোর গতি আপনার জন্য বদলাবে না। আর ঠিক এখানেই লাগলো আসল গোলমালটা। একদিকে নিউটন বলে গেছেন সব গতি আপেক্ষিক, মানে আপনার পাশের গাড়ির গতি আপনার সাপেক্ষে একরকম, রাস্তার পাশের লোকের সাপেক্ষে আরেক রকম। অথচ নতুন পরীক্ষা বলছে আলোর গতি আপেক্ষিক নয়, ওটা অ্যাবসলিউট, পরম সত্য। ব্যাপারটা একবার ভাবুন, দুটো কথা, দুটোই পরীক্ষিত সত্য, কিন্তু একে অপরের পুরোপুরি উল্টো। এটা কিভাবে সম্ভব? পদার্থবিজ্ঞানের দুনিয়ায় তখন এটাই ছিল $1 মিলিয়ন প্রশ্ন। আর এই অসম্ভব ধাঁধার সমাধান নিয়েই এলেন আমাদের গল্পের নায়ক অ্যালবার্ট আইনস্টাইন। তো আইনস্টাইন কিভাবে এই প্যারাডক্সের সমাধান করলেন? তিনি বুঝলেন সবাই যেটাকে সমস্যা ভাবছে, মানে গতি বা আলো, সমস্যাটা আসলে সেখানে নয়। আসল সমস্যাটা লুকিয়ে আছে এমন একটা জিনিসে যেটাকে সবাই ধ্রুবক বলে ধরে নিয়েছিল, এবং সেটা নিয়ে কেউ কোনোদিন প্রশ্নই তোলেনি। আইনস্টাইন একটা থট এক্সপেরিমেন্ট বা চিন্তন পরীক্ষার সাহায্য নিলেন। ধরুন একটা ট্রেন চলছে, আপনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, আর আপনার এক বন্ধু ট্রেনের ঠিক মাঝখানে বসে আছে। হঠাৎ ট্রেনের একদম সামনেই আর একদম পেছনে একই সঙ্গে দুটো বাজ পড়ল। আপনি প্ল্যাটফর্ম থেকে কি দেখবেন? আপনি দেখবেন দুটো ঘটনাই একসঙ্গে ঘটেছে। কিন্তু আপনার বন্ধুর কথা ভাবুন, সে তো ট্রেনের সাথে সামনের দিকে এগোচ্ছে, তাই সামনের বাজটার আলো তার কাছে পেছনেরটার চেয়ে একটু আগেই পৌঁছবে। তার মানে তার কাছে কিন্তু ঘটনা দুটো একসঙ্গে ঘটে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ঘটনা একই, কিন্তু প্ল্যাটফর্মের দর্শকের জন্য সেটা যুগপথ, আর ট্রেনের দর্শকের জন্য নয়। অথচ আলোর গতি দুজনের জন্যই সমান। এই ধাঁধার সমাধান একটাই হতে পারে, যদি সময় নিজেই সবার জন্য সমান না হয়, যদি সময়ও আপেক্ষিক হয়। আর এটাই ছিল আইনস্টাইনের যুগান্তকারী আবিষ্কার, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। সোজা কথায়, আপনি স্পেস বা মহাকাশের মধ্যে দিয়ে যত দ্রুত চলবেন, সময়ের মধ্যে দিয়ে আপনার যাত্রা ততটাই ধীর হয়ে যাবে। সময় কোনো ধ্রুবক নয়,
আপনার গতির ওপর সময় নির্ভর করে। কিন্তু আইনস্টাইন এমন একজন মানুষ ছিলেন যিনি শুধু কি হচ্ছে জেনেই সন্তুষ্ট থাকতেন না, তিনি জানতে চাইতেন কেন হচ্ছে। স্পেশাল রিলেটিভিটি বলেছিল যে সময় ধীরে চলে, কিন্তু কেন? এই কেনর উত্তরটা খুঁজে বের করতে তার লেগে গেল আরও 10টা বছর। তিনি ভাবতে শুরু করলেন, আচ্ছা, সময় যদি গাড়ির গতির মতো কম বেশি হতে পারে, তাহলে নিশ্চয়ই মহাবিশ্বে এমন কিছু আছে যা সময়ের উপর একটা ব্রেকের মতো কাজ করে। আর এখান থেকেই তার মাথায় আসে সেই বিখ্যাত ধারণাটা, আচ্ছা, মহাবিশ্বটা যদি একটা বিশাল চাদরের মতো হয়, আর সেই চাদরের উপর একটা ভারী বল রাখলে যেমন একটা টোল পড়ে যায়, সেরকম কিছু। আইনস্টাইন বললেন, মহাবিশ্ব ঠিক তাই। এটা স্থান আর সময় দিয়ে বোনা একটা 4 মাত্রিক চাদর, যাকে তিনি নাম দিলেন স্পেস টাইম বা স্থানকাল। আর সূর্য, পৃথিবী বা অন্য যে কোনো ভারী জিনিস এই স্থানকালের চাদরে একটা বাঁক বা বক্রতা তৈরি করে। আর এই যে বাঁক, এটাই হলো মহাকর্ষ বা গ্র্যাভিটি। নিউটন বলেছিলেন মহাকর্ষ একটা শক্তি, কিন্তু বলতে পারেননি ওটা কি। আইনস্টাইন দেখিয়ে দিলেন মহাকর্ষ আসলে স্থানকালের জ্যামিতি। আর যেই না এটা বোঝা গেল, সঙ্গে সঙ্গে আগের সব পাজল মিলে গেল। ভাবুন, আলো যখন ওই ভারী জিনিসে তৈরি করা বাঁকা পথ দিয়ে যায়, তখন তাকে সোজা পথের চেয়ে একটু বেশি ঘুরতে হয়। কিন্তু আলোর গতি তো বাড়তে কমতে পারে না, ওটা তো ধ্রুবক। তাহলে উপায় একটাই, ওই বাঁকা পথের সময়কে একটু ধীর হয়ে যেতে হবে, যাতে আলোর গতিটা ঠিক থাকে। আর এভাবেই মহাকর্ষ সময়কে নিয়ন্ত্রণ করে। এটা শুনতে অবিশ্বাস্য লাগছিল, তাই না? একটা বৈপ্লবিক ধারণা, কিন্তু বিজ্ঞান তো শুধু গল্পে চলে না, প্রমাণ চায়। আর খুব শিগগিরই সেই প্রমাণও আসতে শুরু করলো। সবচেয়ে বড় দুটো প্রমাণের কথা বলি। 1, বুধ গ্রহ। নিউটনের সূত্র কিছুতেই বুধের আজব কক্ষপথের হিসেব মেলাতে পারছিল না, কিন্তু আইনস্টাইনের সমীকরণ সেটাকে নিখুঁতভাবে ব্যাখ্যা করে দিল। আর দ্বিতীয় প্রমাণটা এলো 1919 সালে, এক সূর্যগ্রহণের দিন। স্যার আর্থার এডিংটন দেখালেন যে সূর্যের পাশ দিয়ে আসার সময় দূরের তারার আলো সত্যিই বেঁকে যাচ্ছে, ঠিক যেমনটা আইনস্টাইন বলে গিয়েছিলেন। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, আইনস্টাইন কিন্তু বলেননি যে নিউটন ভুল ছিলেন, বরং তিনি দেখিয়েছেন যে নিউটনের সূত্রগুলো অসম্পূর্ণ ছিল। মানে আমাদের প্রতিদিনের জগতে নিউটনের নিয়মকানুন 100 ভাগ কাজ করে, কিন্তু যখনই আমরা মহাজাগতিক স্কেলে, মানে প্রচণ্ড গতি বা অংশম ভরের কাছে যাই, তখনই আমাদের আইনস্টাইনের তত্ত্বটা দরকার হয়। আসলে বিজ্ঞান এভাবেই কাজ করে, একটার উপর আরেকটা স্তর তৈরি করে। আর ঠিক যেমন নিউটনের তত্ত্বের একটা সীমা ছিল, আইনস্টাইনের তত্ত্বেরও সীমা আছে। যেমন বিগ ব্যাংয়ের শুরুতে কি ছিল, বা একটা ব্ল্যাক হোলের একেবারে কেন্দ্রে কি হয়, এই জায়গাগুলোতে গিয়ে আইনস্টাইনের তত্ত্ব আর কাজ করে না। কোয়ান্টাম ফিজিক্সের ক্ষুদ্র জগতের সাথেও এর একটা দ্বন্দ্ব আছে। আর এই প্রশ্নগুলোই হলো আজকের বিজ্ঞানীদের জন্য নতুন চ্যালেঞ্জ। তাহলে দেখুন, পুরো যাত্রাটা শুরু হয়েছিল 16 বছরের এক কিশোরের একটা সাধারণ প্রশ্ন থেকে। সেই কৌতূহলই আমাদের মহাবিশ্বকে দেখার চোখটা পাল্টে দিল। আইনস্টাইন তার প্রশ্নের উত্তর খুঁজে নিয়েছিলেন। এখন ভাবার বিষয় হলো, আমাদের চারপাশে এমন কোনো প্রশ্ন লুকিয়ে আছে যার উত্তর খোঁজার দায়িত্বটা এবার আমাদের।